কি হয়েছে অ্যাঞ্জেল, চিল্লাচ্ছ কেন? নূর আদিত্যর হাত ধরে ভীত স্বরে বলে উঠল, কুমিরের বাচ্চা, কুমিরের বাচ্চা, আমাকে খেয়ে ফেলবে। আদিত্য থতমত খেয়ে বলল, কুমিরের বাচ্চা? কুমিরের বাচ্চা কোথা থেকে আসবে? নূর ফ্লোরের দিকে আঙুল দেখিয়ে ইশারা করে বলল, ওই যে দেখো, কুমিরের বাচ্চা, আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো ফ্লোরে একটা টিকটিকি হাঁটছে। আদিত্য বেচারা বোকা বনে গেল, তার মানে নূর এই টিকটিকিকে কুমিরের বাচ্চা বলছে। নূর আদিত্যের হাত টেনে উপরে তোলার চেষ্টা করে বলল, এই হিরো, তুমি উপরে আসো, এই কুমিরের বাচ্চা তোমাকেও কামড়ে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আসো। আদিত্য একটু হেসে নিয়ে বলল, আরে ওটা কুমিরের বাচ্চা না তো, ওটাকে টিকটিকি বলে। নূর বলে উঠল, কিন্তু ওটাতে তো কুমিরের বাচ্চার মতো দেখা যায়, দেখো একদম কুমিরের মতো দেখতে। আদিত্য নূরের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, ওইটা টিকটিকি, আর তুমি তো দেখছি একদম ভিতর ডিম। এইটুকু টিকটিকি দেখে কেউ ভয় পায়? কথাটা বলে আদিত্য হাসতে হাসতে আবার ল্যাপটপে এসে বসলো। আদিত্যের বলা কথাটা যেন নূরের ইগোতে লাগলো। নূর হালকা রাগ নিয়ে আদিত্যের পাশে বসে বলল, আচ্ছা, তুমি বুঝি কখনো ভয় পাও না? আদিত্য ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই জিহ্বা দিয়ে চয়ের মতো উচ্চারণ করে খানিকটা অ্যাটিটিউডের সাথে বলল, আমি আর ভয় কখনোই না, আদিত্য আর ভয় কখনো একসাথে যাই না। নূর এবার বিস্ময় নিয়ে বলল, সত্যি হিরো, তুমি কখনো ভয় পাও না? আদিত্য একইভাবে বলল। কখনো না। আদিত্যের কথা নূরের কেমন যেন বিশ্বাসযোগ্য হলো না। নূরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নূর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করে চুলগুলো একটু এলোমেলো করে সামনে এনে চোখ দুটো বড় বড় করে দুই হাত উঁচু করে হাতের আঙুলগুলো ছড়িয়ে আদিত্যের কানের কাছে এসে গলার স্বর ভারী করে বলতে লাগলো, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, আমি বটগাছের ভূত, তোমার ঘাড় মটকে দেবো। নূরের এমন অদ্ভুত ফেস বানানো দেখে আদিত্য প্রথমে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হু হা করে হেসে উঠল। বউটা ওর আজকে ওকে চরম বিনোদন দিয়েছে, কেমন করে ভয় দেখাচ্ছে যেন সে কোনো ছোট বাচ্চা। আদিত্যের হাসি দেখে নূরের রাগ হলো, ও ভয় দেখাচ্ছে আর হিরো কিনা ভয় পাওয়ার বদলে হাসছে। নূর আদিত্যের হাসির মাঝেই হঠাৎ করে ওর নাকের ডগায় একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথে আদিত্যের হাসি থেমে গেল। নূর আদিত্যের নাক ছেড়ে দিয়ে জিহ্বা দেখিয়ে বলল, এখন হাসো হাসো। আদিত্য নাকে হাত ঘষে নূরের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে যেতে লাগলো। নূরও উঠে দৌড় লাগালো। নূর আগে আগে আর আদিত্য পেছনে পেছনে ছুটতে লাগলো। নূর খিলখিল করে হাসছে আর সোফার চারিদিকে গোল গোল করে ছুটছে। আদিত্যও হাসছে আর নূরকে ধরার জন্য ওর পিছনে ছুটছে। এভাবে দুজনই সারা ড্রয়িং রুম জুড়ে ছোটাছুটি করছে। হঠাৎ ঠাস করে কোনো কিছু পড়ার শব্দে দুজনই থেমে গেল। শব্দটা কোথা থেকে আসলো সেটার উৎস খোঁজার জন্য দুজনই দরজার দিকে তাকালো। দরজার সামনে ফ্লোরে পড়ে থাকা একটা ব্যাগ দেখতে পেল। তখন এই ব্যাগটা পড়ে যাওয়ারই শব্দ পেয়েছে ওরা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যাগের মালিককে দেখে আদিত্য হাসি মুখে বলল, আরে তুই তুই কখন এলি? দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আবির। চোখ দুটো তার ফুটবল আকার হয়ে আছে। মুখের হাঁ দেখে মনে হচ্ছে আজ তো একটা মানুষ আরামসে ঢুকতে পড়তে পারবে। শরীরের কোনো নড়নচড়ন নেই। একটু আগে আদিত্য যখন নূরের সাথে হুহা করে হাসছিল তখনই এসেছে আবির। দরজায় দাঁড়িয়ে আদিত্যকে দেখেই অটো হয়ে গেছে ও। হাতের ব্যাগটাও ঠাস করে নিচে পড়ে গেছে। আর তখন থেকে আবির ওভাবেই দাঁড়িয়ে আছে। আদিত্য আবারও বলে উঠল, কি রে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। আবিরের তবুও হেলদোল হলো না। একটু পরে বিহান এসে দাঁড়ালো আবিরের কাছে। আবিরকে দেখে ব্রু কুচকে বলল, কিরে তুই এমতে স্ট্যাচু অফ লিবার্টি হইয়া খারাইয়া আসস কেলা? কেউ কি তোর স্ট্যাচু কইছে রে? আবিরের কোনো রিয়াকশন না দেখে বিহান আবিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে হালা গাঞ্জা টানছস নেই? কিছু কস না কেলা? আবিরের এবার একটু হুঁশ এলো। আবির একবার বিহানের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে আদিত্যের কাছে এগিয়ে গেল। আবির কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আদিত্যের চারিদিকে ঘুরে ঘুরে ওকে স্ক্যান করতে লাগলো। আদিত্য ব্রুকুচকে আবিরের কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে, এর আবার কি হলো। আবির কতক্ষণ দেখার পর আদিত্যের দিকে সন্দিহান নজরে তাকিয়ে বলল, আপনি কে? হু ইজ ইউ ম্যান? ওয়্যার ইজ মাই ব্রাদার? আদিত্য ব্রুকুচকে বলল, হোয়াট? কি বলছিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি? আবির হঠাৎ দুই কানে হাত রেখে উচ্চ স্বরে বলে উঠল, নেই। হাই, আমার ভাই, আমার ভাই কই গেল? কোথায় হারিয়ে গেল? আবির বিহানের কাছে গিয়ে বলল,
ওই বিহাইন না, আমার ভাই কই? আমার ভাইয়ের সাথে কি করেছিস তুই? আর এ লোকটাকে? হাই, আমার শান্তশিষ্ট রাগ বিশিষ্ট ভাইটা কই গেল? আদিত্য চেহারায় বিরক্তি ছাপ এনে মাথা দুই দিকে নাড়ালো, যার অর্থ হলো নাও, শুরু হয়ে গেল দ্য গ্রেট আবিরের 3rd ক্লাস মেলোড্রামা। নূর শুধু তখন থেকে বিস্ময় নিয়ে চোখ পিটপিট করে আবিরের দিকে তাকিয়ে আছে। লোকটাকে আর এভাবে আহাজারি করছে কেন সেটাই বোঝার চেষ্টা করছে। নূর ধীরে ধীরে আদিত্যের পিছে এসে ওর হাত চেপে ধরে দাঁড়ালো। বিহান আবিরের কাঁধে হাত রেখে বলল, হইছে অহন অবজা ভাই, আজকের মেলোড্রামা কোটা শেষ হইয়া গেছে। এর থাইকা বেশি করলে পাবলিক জুতা কইলা মারবো। আর এইটা আমগই আদি আজকে প্রথম এমতে দেখতাছস তো, তাই বিশ্বাস হইতাছে না। আমারও প্রথম এমতেই হয়েছিল, তয় অহন সইয়া গেছে। তোরও দেখা দেখা অভ্যাস হয়ে যাইব। অহন চিল খা। বিহানের কথা শেষ হওয়ার পর আদিত্য বলে উঠল, বিহানের কথা বিশ্বাস না হলে আমার কাছে আরো ভালো উপায় আছে। তারপর তোর আমার উপর আর কোনো ডাউট থাকবে না। আয় আমার কাছে আয়, আমি এক্ষুনি তোকে বিশ্বাস করিয়ে দিচ্ছি। আবির ভালোই বুঝতে পারছে যে আদিত্য তাকে কি করবে, তাই আবির একটা ঢোক গিলে জোরপূর্বক হেসে দিয়ে বলল, না না ভাই, তার দরকার নেই। আমার 100% বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি ভাই। আই মিস ইউ ভাই। কথাটা বলেই আবির আদিত্যকে গিয়ে জড়িয়ে ধরলো। আদিত্যও আবিরকে হালকা করে জড়িয়ে ধরলো। আই মিস ইউ টু। তারপর আবিরকে ছাড়িয়ে নিয়ে বলল, কেমন আছিস? কবে এসেছিস তোরা লন্ডন থেকে? আজই এসেছি ভাই, এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে চলে এসেছি। তো শেষমেশ লন্ডন তোর উপর বিরক্ত হয়ে তোকে লাথি মেরে পাঠিয়ে দিল, তাই না? আবির অ্যাটিটিউড নিয়ে বলল, কি যে বলো না ভাই, আমাকে পাঠানো তো দূরের কথা, লন্ডনের মেয়েরা পারলে আমাকে ওদের পার্সের ভেতরে রেখে দেয়। তুমি তো জানোই আমার চার্ম থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ যে কেন এত হ্যান্ডসাম বানালো আমাকে, নিজেকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, বুঝেছ? উফ, কেন যে আমি এত সুন্দর। আবিরের চাপাবাজি দেখে আদিত্য আর বিহান হেসে দিল। নূর এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। এবার আবিরের নজর পড়ল নূরের দিকে। আদিত্যের বিয়ের সময় আবির লন্ডনে ওর ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছিল। আদিত্য ফোনে সবটা বলেছিল, তবে নূরের কোনো ছবি দেখায়নি। বলেছিল যখন দেখে আসবে তখন সরাসরি দেখবে। আবির কপাল কুঁচকে মুখটা একটু নিচু করে নূরের দিকে ঝুঁকে গেল। নূর সেটা দেখে আদিত্যের পিঠের দিকে লুকাতে লাগলো। আদিত্য সেটা দেখে মুচকি হেসে নূরের হাত ধরে আস্তে করে সামনে নিয়ে এলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, ও হলো। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই আবির এক হাত তুলে আদিত্যকে থামিয়ে দিয়ে বলল, নাও ভাই, আমি নিজেই পরিচয় দিচ্ছি। আদিত্য শুধু মুচকি হাসলো, যার অর্থ ঠিক আছে। আবির নূরের দিকে তাকিয়ে হালকা ঝুঁকে বলল, তুমি হলে নূর ভাবি, তাই না? তুমি জানো আমি কে? নূর মাথা দুই দিকে নাড়িয়ে বোঝালো, না সে জানে না। আমি হলাম আদিত্য ভাইয়ের ভাই, মানে তোমার ওয়ান অ্যান্ড অনলি কিউট দেবর। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, দেবর? হ্যাঁ দেবর, আমি তোমার দেবর আর তুমি আমার ভাবি। বাই দ্য ওয়ে ভাবি, তুমি কিন্তু অনেক কিউট, একদম ডলের মতো। আমি আজ থেকে তোমাকে ভাবি ডল বলে ডাকবো, কেমন? আবিরের কথায় নূর একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, আরও একটা নাম। আবির বলে উঠল, কেন, নাম পছন্দ হয়নি? নূর বলল, আরে না, সেটা না, আসলে আমার এত এত নাম, এখন কোনটা রেখে কোনটা রাখবো তাই ভাবছি। মানে? মানে বাবা ডাকে মামুনি, মা ডাকে নুরিমা, নীলা ডাকে আপু, এই বাসায় সব ডাকে রানী সাহেবা, আর হিরো ডাকে অ্যাঞ্জেল বলে। এখন তুমি আর এক নাম দিলে, তাই ভাবছি এত নাম মনে রাখবো কি করে। নূরের এমন বাচ্চামো কথায় আবির তেমন একটা অবাক হলো না। আদিত্য ফোনে ওকে নূরের ব্যাপারে সবটা আগেই খুলে বলেছে, তাই আবির মুচকি হেসে বলল, ভাবি ডল এই নামে শুধু আমি ডাকবো, তাই এত কষ্টের কিছুই নেই, বুঝেছো ভাবি ডল? নূর হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে দেবর। নূরের কথায় আবির সহ সবাই হেসে দিল। বিহান ওদের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। হঠাৎ কেউ পিছন থেকে এসে নিজের কনুই দিয়ে বিহানের কনুইয়ে ধাক্কা দিল। বিহান কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দেওয়া মানুষটি বিহানকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। 2 কদম এগিয়ে গিয়ে আবার ঘাড় ঘুরিয়ে বিহানের দিকে তাকিয়ে চোখ মেরে দিল সেই মানুষটি। চোখ মেরে দুষ্টু হেসে আবার সামনের দিকে এগিয়ে গেল। আর বিহান বেচারা ওখানেই থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। মানুষটি সামনে এগিয়ে গিয়ে বলে উঠল, বারে, আমার কথা আর কারো মনে নেই তাই না? শুধু দেবরের সাথে দেখা করলেই হবে, ননদের সাথে দেখা করতে হবে না?
আদিত্য হাসি মুখে এগিয়ে যেতে যেতে বলল, আরে আয়ু, তুইও এসেছিস। কেমন আছিস তুই? কথাটা বলে আদিত্য আয়াতকে এক হাতে জড়িয়ে নিল। আয়াত মুচকি হেসে বলল, ভালো আছি ভাইয়া, ভাবিকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। তাই তো এয়ারপোর্ট থেকে আমি আর ভাইয়া সোজা এখানে চলে এসেছি। আয়াত গিয়ে নূরের সাথে দেখা করলো। কিছুক্ষণের মধ্যে ওরা নূরের সাথে একদম মিশে গেল। আয়াত সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে বারবার বিহানের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। বিহান সেটা দেখে বারবার অপ্রস্তুত হয়ে পড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে আদিত্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সবাই একসাথে ডিনার করব। আবির আর আয়াত মাথা ঝাঁকিয়ে ফ্রেশ হতে গেল। আবির এই বাসায় আসলে যে রুমে থাকে বরাবরের মতো সেই রুমেই চলে গেল। গুনগুন করতে করতে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলতে নিলেই হঠাৎ তখনই নীলা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো, পরনে শুধু টাওয়াল পেঁচানো। আবির সেদিকে তাকাতেই আবিরের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আবিরের হাত দুটো এখনো ব্লেজারের কলারেই আছে। ও অটো হয়ে তাকিয়ে রইল নীলার দিকে। নীলা তখনও আবিরকে খেয়াল করেনি। আর একটু সামনে এগিয়ে যেতেই আবিরকে দেখতে পেল নীলা। এমন একটা সিচুয়েশনে নীলা পুরো রক্তশূন্য হয়ে গেল। স্তব্ধ হয়ে কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ গগন বিদারী একটি চিৎকার দিয়ে উঠল। নীলার চিল্লানিতে আবিরের ঘোর কাটলো। আবির নিজের দুই কানে হাত চেপে ধরে বলল, আরে এভাবে চিল্লাচ্ছেন কেন? কানপুরে হরতাল করতে চান নাকি? নীলা তাড়াহুড়ো করে বিছানার উপর থাকা চাদরটা নিজের গায়ে জড়িয়ে নিল। আবির বাঁকা হেসে দুষ্টু ভঙ্গিতে বলল, বাহ, আজ তো লিমিটই হয়ে গেল। বাঙালি মেয়েরাও যে এত ওপেন মাইন্ডেড হয়ে গেছে তা জানা ছিল না। আরে ভাই, মানলাম আমি একটু বেশি চার্মিং, তাই বলে প্রথম দেখাতেই নো হাই নো হ্যালো এভাবে সোজা বডি শো করাটা একটু বেশি হয়ে গেল না? না মানে আমার আবার এসব বিষয়ে প্রচুর লজ্জা করে। শেষের কথাটা একটু লাজুক ভঙ্গিতে বলল আবির। নীলা চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, দেখুন মিস্টার। নীলার কথা শেষ হবার আগেই আবির বলে উঠল, আরও দেখাতে চান? ওকে, অ্যাজ ইউর উইশ, আই ওয়ন্ট মাইন্ড। নীলা দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। আরে আপনি তো দেখছি একদম বোর্ড হয়ে গেছেন, নিজে তো খুলেই আছেন, এখন আবার আমাকেও শার্ট খুলতে বলছেন। আপনাকে দেখে তো মনে হয় না আপনি 18+, অথচ এখন থেকে 18+ ওয়ালা কাজ শুরু করে দিয়েছেন। নট ব্যাড। যাই হোক, আপনি যখন চাইছেন তখন আর কি করার, আমি আবার কোনো মেয়ের কথা ফেলতে পারি না। কথাটা বলে আবির নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। সেটা দেখে নীলা চোখ বড় বড় করে বলল, এই এই কি করছেন আপনি? একদম শার্ট খুলবেন না বলে দিলাম। আবির বলে উঠল, আরে আপনি তো বললেন শার্ট আপ, তা বোতাম না খুললে শার্টকে আপ করবো কেমনে? এটা তো আর টি শার্ট না, তাই না? নীলা এবার রাগের চরম পর্যায়ে আবিরের দিকে আঙুল তুলে রাগী কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। একে তো নক নক করে চোরের মতো আমার রুমে ঢুকে পড়েছেন, তার উপর আবার তখন থেকে কি সব আজেবাজে কথা বলছেন। এই কে আপনি? হ্যাঁ, আর আপনার সাহস কি করে হয় আমার রুমে ঢুকার? আবির বলে উঠল, ওয়াও, আমার ভাইয়ের বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে বলা হচ্ছে আমি কে? হোয়াট আ জোক। বাই দ্য ওয়ে, আপনি কে? নীলা ব্রু কুচকে বলল, ভাই মানে? আমি তো জানি জিজুর কোনো ভাই নেই, তাহলে আপনি কোথা থেকে এলেন? জিজু? তার মানে আপনি ভাবি ডলের বোন, মানে ভাইয়ের শালি। ওয়াও, এ তো কমাল হো গয়া, ধোতি ফড়কে রুমাল হো গয়া। কিউট ভাবির কচি বোন। জিও ভাই, জিও। নিজের সাথে ভাইয়ের ব্যবস্থা করে রেখেছ। তোমার মতো ভাই ঘরে ঘরে হোক। কথাগুলো বলে উপরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। নীলা এদিকে বিরক্তির শেষ পর্যায়ে। ওর মন চাচ্ছে এক্ষুনি চেয়ার উঠিয়ে এই লোকটার মাথা ফাটিয়ে দিতে। নীলা আবারও রাগ দেখিয়ে বলল, দেখুন আপনি কিন্তু। আবির আবারও নীলার কথা শেষ করতে না দিয়ে ইনোসেন্ট ভাব ধরে বলে উঠল, এই না না, এখন আর দেখা দেখি না, ঠিক আছে? নিচে সবাই আছে, যে কেউ এখানে চলে আসতে পারে। আমরা বরং পরে আবার ভালো করে বাকি দেখা দেখি করব, ঠিক আছে? নীলা রাগে তেড়ে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির চোখ মেরে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। আর পিছন থেকে নীলা রাগে কিরমির করতে লাগলো। ও ভেবে পাচ্ছে না এই বান্দর লোকটা জিজুর মতো এত ভালো লোকের ভাই কিভাবে হলো। রাত 9টা, সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। আদিত্য নূরকে নানান কথা বলে বলে খাইয়ে দিচ্ছে। আবির বারবার নীলার দিকে তাকিয়ে দুষ্টু দুষ্টু হাসছে।
আর নীলা রাগে গিরমির করছে। আয়াত টেবিলের নিচ দিয়ে বিহানের পায়ে একটু স্লাইড করলো, সাথে সাথে বিহানের কাশি উঠে গেল। বিহান কাশতে কাশতে আয়াতের দিকে তাকাতেই আয়াত আবারও দুষ্টু হেসে চোখ মেরে দিল। বেচারা বিহানের কাশি আরো বেড়ে গেল। আবির বিহানের পিঠে চাপড় মেরে বলল, কি রে, তোর আবার কি হলো? খাওয়ার সময় তোর ধ্যান কই থাকে? কিছুক্ষণ পর বিহানের কাশি থামলো। বিহান এবার 2 পা চেয়ারে তুলে ভাঁজ করে বসে খাওয়া শুরু করলো। এই মেয়ের কোনো ভরসা নেই, এর কাজই শুধু বিহানকে জ্বালানো। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসে আড্ডা দিতে লাগলো। আদিত্য বলে উঠল, হ্যাঁ রে আবির, চাচা চাচি কেমন আছেন? আবির বলল। এখানে আসার আগ পর্যন্ত তো ভালোই দেখে এসেছি, তারপর আর জানি না। আদিত্য মুচকি হেসে বলল, চাচা চাচিকে একদিন বাসায় দাওয়াত করতে হবে। ওরা তো নূরকে দেখেনি, এই সুযোগে নূরের সাথেও দেখা হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। বিহান ওদের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিল, যা আয়াতের চোখ এড়ালো না। বিহানের এই হাসির কারণ বুঝতে পেরে আয়াত একটা হতাশার নিঃশ্বাস ছাড়লো। একটু পরে বিহান বলে উঠল, তা আবির, লন্ডনে ঘোরাঘুরি কেমতে করলি? আমারেও একটু ক, আমরাও শুনি। লন্ডনে কয়টা মাইয়ার চর থাপ্পড় খাইলি? আবির অ্যাটিটিউডের সাথে বলল, আরে বিহান, তুই এখনো আমাকে চিনলি না? মেয়েরা আমাকে চুমু দিয়ে কুল পায় না, চর মারা তো দূরে থাক। আজকাল তো আবার মেয়েরা আমাকে দেখে একদম বোর্ড হয়ে যায়। কথাটা বলে আবির বাঁকা চোখে নীলার দিকে তাকালো, আর নীলা চোখ গরম করে তাকালো। আবির আবার বলে উঠল, আর লন্ডনের মেয়েদের কথা কি বলবো, ওরা তো আমাকে নিয়ে রীতিমতো টানাহিসড়া শুরু করে। এখন বেচারা একটা জান কয়জনকে খুশি করবে? তবুও কষ্ট হলেও আমি সবাইকেই খুশি করেছি। তুই তো জানিস আমি আবার কোনো মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। আমার তো একটাই ফান্ডা, যেখানে যাও সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দাও। আর বিদেশি মেয়েদের একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো তারা কখনো বাঙালি মেয়েদের মতো বিয়ের কথা বলে না। মানে যত খুশি প্রেম করো, বিয়ের কোনো প্যারাই নেই। আবিরের কথায় বিহান হেসে দিয়ে বলল, তুই হালা আর সুদলাইলি না। আর নীলা মনে মনে বলল, ছি, লোকটা কত বড় লুচ্চু। আবির আবারও নীলার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, তবে যাই বলিস বিহান, নিজের দেশ তো নিজেরই হয়। আর আমাদের বাঙালি মেয়েদের মতো আকর্ষণীয় আর কিছুই হয় না। এদের কথাই আলাদা, একটু নাদুস নুদুস, একটু শ্যামলাবতী, একটু কচি কচি, আর অনেক মায়াবী। ইস, এদের ব্যাপারটাই অন্যরকম, একদম আপন আপন ফিলিংস আসে। নীলা ভালোই বুঝতে পারছে যে আবির ওর কথাই বলছে। আবির যেমনটা বিশ্লেষণ করেছে, নীলা ঠিক তেমনই। নীলার রাগে কিরমির করে একটা ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আইসে, পুরান পাগলের ভাত পায় না নতুন পাগলের আমদানি। রাত 10টা। বিহান একটু আগেই আদিত্যের বাসা থেকে স্টাফ কোয়ার্টারে নিজের রুমে এসেছে। রুমে এসে বিহান গায়ের শার্ট খুলে রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বিহান ওয়াশরুম থেকে বের হয়ে এলো, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মুখ মুছতে লাগলো। হঠাৎ আয়নায় বেডের দিকে চোখ পড়তে ব্রু কুঁচকে এলো বিহানের। বিরক্তিতে ছেয়ে গেল মুখমণ্ডল। বিহান এক ছটকায় পিছনে ফিরে চোয়াল শক্ত করে বলল, আপনি আপনি এইখানে কি হরেন? আপনারে না কতবার হইছি আমার এইখানে একদম আইবেন না, তাও বারবার বেসরমের মতো এইখানে চইলা আহেন কেলা। আয়াত এতক্ষণ বিহানের বেডের উপর পায়ের উপর পা তুলে বসেছিল। বিহানের কথা শুনে একটা আবেদনময়ী হাসি দিয়ে বিহানের কাছে এসে বলল, উফ, আপনার এই ভাষা, আই জাস্ট লাভ ইট। কি করব, আপনাকে অনেক মিস করছিলাম, তাই তো চলে এলাম। কতদিন আপনাকে দেখতে পাইনি। আপনিও কি আমায় মিস করেছেন? আমি আপনারে মিস মিস কইবার জামু কেলা? আমারে কি কুত্তাই কামড়াইছিনি? এই সব আজাইরা পেশাল রাইখা আপনি বাইর হন এইখান থেকে। জানি, মিস করলেও বলবেন না। আমি জানি আপনি আমাকে মিস করেছেন। বাই দ্য ওয়ে, আপনাকে খালি গায়ে কিন্তু চরম হট লাগছে। আপনি যে এত সুন্দর বডি বানাইছেন, সেটা তো আজ না দেখলে জানতেই পারতাম না। নিশ্চয়ই আমার জন্য বানিয়েছেন, তাই না? আপনি তো আইসা বেসরম দেখতাছি। বিহান এবার তাচ্ছিল্যের সুরে বলল, আর হইবেন না কেলা? দেখতে হইব না মাইয়া ডাকার, যেমন মা হেমন মাইয়া। আয়াত এবার একটু আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, সব সময় সব কথার মাঝে আপনি মাকে কেন টানেন?
আমার মা কি করেছে আপনার? হুম? ওই মহিলারে টানার শখও নাইকা আমার। আপনি জানতো এখান থেকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বার করে দিল। তারপর বলে উঠল, আর খবরদার আর কখনো এইখানে আইছেন তো আপনার খবর আছে। কথাটা বলে নিহান ঠাস করে আয়াতের মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়াতের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা এমন পাথর কেন? আমার ভালোবাসা কি লোকটার চোখে পড়ে না? বারবার বেশরমের মতো তার কাছে আসি, আর সে কিনা প্রতিবারই আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। তবে এত সহজে আমি হার মানছি না। আমিও দেখে ছাড়বো আপনি আমাকে ভালো না বেশে কোথায় যান। আয়াত চোখের পানি মুছে ওখান থেকে চলে গেল। সকালের মিষ্টি রোদটা একটু গরম হতে শুরু করেছে। বেলা গড়িয়ে 8টায় ঠেকেছে। কম্বলের ভেতর নূরের গরম লাগতে শুরু করলো। অস্বস্তিতে নূরের ঘুম ভেঙে গেল। নূর কম্বলটা মাথার উপর থেকে সরিয়ে মাথাটা বের করলো। চোখ কচলিয়ে সামনে তাকালো নূর। সামনে তাকিয়ে দেখলো আদিত্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আদিত্য মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনে শুধু একটা টাওয়াল। দুধ ফর্সা শরীরে মুক্ত দানার মতো বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। লোমহীন সিক্স প্যাক বডি দৃশ্যমান হয়ে আছে। নূর চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে এক ধ্যানে তা আদিত্যের দিকে তাকিয়ে আছে। ওর ভিতর কেমন কেমন যেন লাগছে, কিন্তু অবুঝ নূর সেটা বুঝতে পারছে না। শুধু মনে মনে ভাবছে, হিরোটা কত সুন্দর, চকোলেটটা রসগোল্লার চেয়েও বেশি সুন্দর, একদম ইয়াম্মি ইয়াম্মি দেখতে। আচ্ছা, মানুষও কি ইয়াম্মি হয়? তাহলে কি মানুষকেও খাওয়া যায়? নূরের আকাশ কুসুম ভাবনার মাঝেই আদিত্য জামা কাপড় পরে নিল। তারপর বেডের দিকে চোখ পড়তেই দেখলো নূর ওর দিকেই তাকিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরের কাছে গিয়ে বেডের উপর বসে হালকা ঝুঁকে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, আজ তো আমার অ্যাঞ্জেলটা সকাল সকালে উঠে পড়েছে। নূর কিছু না বলে এখনো আদিত্যের দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য ব্রুকুচকে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, এভাবে কি দেখছো? নূর বলে উঠল, তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। তোমাকে না আজ অনেক ইয়াম্মি লাগছে। আচ্ছা, তোমাকে কি একটু খাওয়া যাবে? আদিত্য অন্যদিকে মাথা ঘুরিয়ে নিচের ঠোঁট কামড়ে খানিক হাসলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যাবে তো, তবে এখন না, সেই সময় এখনো আসেনি। সময় আসলে তুমি আমাকে খেতে পারবে। নূর বাচ্চাদের মতো করে বলল। কখন আসবে সেই সময়? আদিত্য একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সেটা তো জানি না, তবে যখন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি উঠে পড়ো, একটু পরে আমরা ডক্টরের কাছে যাব। নূর মুখ গোমরা করে বলল, আমি যাব না, ডাক্তার অনেক পচা। শুধু আমাকে শুই দেয়, আমার ব্যথা লাগে, আর এতগুলো ওষুধ দেয়, আমার ভালো লাগে না। নূরের কথায় আদিত্যের মনটা হু হু করে উঠল। মেয়েটাকে নিশ্চয়ই কত কষ্ট করতে হয়েছে নিজের অসুস্থতার জন্য। আদিত্য মায়া ভরা কণ্ঠে বলল, আমি আছি না, আমি থাকতে আমার অ্যাঞ্জেলকে কেউ ব্যথা দিতে পারবে না। আমরা শুধু যে ডাক্তারের সাথে একটু কথা বলবো, ব্যাস, আর কিছুই না। আর তারপর তোমাকে অনেকগুলো রসগোল্লা খাওয়াবো, ঠিক আছে? নূর খুশি হয়ে বলল, সত্যি? ঠিক আছে, তাহলে আমি যাব। নীলা ছাদে এসেছে নিজের কিছু ভেজা কাপড় চোপড় নেড়ে দেওয়ার জন্য। হাতের বালতিটা নিচে রেখে একটা করে কাপড় বের করে ঝাঁকি দিয়ে তারের সাথে নেড়ে দিতে লাগলো। পাশেই আবির পুশ আপ করছিল, তবে কাপড় চোপড়ের আড়ালে থাকায় নীলা খেয়াল করেনি। নীলা এবার কাপড় তোলার সময় একটার সাথে আরেকটা চলে এসেছে। নীলা সেটা খেয়াল না করেই কাপড়টা উঁচু করে জোরে ঝাঁকি দিল, আর কাপড়ের সাথে থাকা অযাচিত একটা কাপড় গিয়ে পড়লো আবিরের উপর। আবির ব্রুকুচকে পুশ আপ বন্ধ করে উঠে বসলো। কাপড়টা 2 আঙুল দিয়ে উঁচু করে সামনে ধরলো। কাপড়ের মালিককে খোঁজার জন্য কাপড় চোপড়ের ফাঁক দিয়ে সামনে তাকিয়ে নীলাকে দেখতে পেল। আবির বাঁকা হেসে নীলার কাছে এগিয়ে গেল। নীলার সামনে গিয়ে দুষ্টু হেসে বলল, এই যে বেহাইন সাহেব, বয়সে যেহেতু ছোট তাই তুমি করে বলছি। তো বলছিলাম যে এত ডেসপারেট হওয়াটা কিন্তু ঠিক না। একটু সময় তো দিবে, সকাল সকালই শুরু করে দিয়েছো। আবিরের কথার আগাগোড়া কিছু বুঝতে না পেরে ব্রুকুচকে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? সকাল সকাল কি আবুল তাবুল বলছেন? বারে, নিজে আমাকে ইঙ্গিত করে ডাকছো, আবার আমাকে পাগল বলছো। দ্যাটস নট ফেয়ার। আমি আবার কখন আপনাকে ডাকলাম? আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? ও, তাহলে এটা বুঝি আমার কাছে হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছে?
কথাটা বলে আবির ওর হাতে থাকা কাপড়টা নীলার সামনে ধরলো। আবিরের হাতে কাপড়টা দেখে নীলার চোখ চড়ক গাছ হয়ে গেল। নীলা এক ছটকায় আবিরের হাত থেকে কাপড়টা নিয়ে পেছনে লুকিয়ে ফেলল। লজ্জায় নীলা আবিরের দিকে তাকাতে পারছে না। নীলার এই লজ্জা রাঙা চেহারাটা আবির খুব উপভোগ করছে। আবির টেডি স্মাইল দিয়ে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা মাথা নিচু করে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, এটা ভুল হয়ে গেছে, সরি। আবির বাঁকা হেসে বলল, আরে থাক থাক, আমার সামনে আর লুকানোর দরকার নেই, আমি সবই বুঝি। আসলে আমি এতটাই চার্মিং যে মেয়েরা আমাকে দেখলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমাকে কাছে পাওয়ার জন্য তুমি একদম উতলা হয়ে গেছো, তাই তো এসব আকার ইঙ্গিত করে আমাকে বোঝাতে চাইছো। নীলা রাগে কটমট করে আবিরের দিকে আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগে আবির হাতে তুলে নীলাকে থামিয়ে দিয়ে বলল, আরে থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আবির এবার একটু ন্যাকামি করে লাজুক ভঙ্গিতে বলল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, তবে এবার আমি আগেই ফিজিক্যাল হতে চাচ্ছি না। আসলে এবার আমার কেমন জানি টুরুলাভ ওয়ালা ফিলিং হচ্ছে, তাই আমরা আগে একটু প্রেম করি, তারপর না হয় এসব করবো, ঠিক আছে? নীলার মাথা ঘুরে ওঠার উপক্রম, ইচ্ছে করছে এক্ষুনি ওকে ছাদ থেকে ফেলে সোজা পটল খেতে পাঠিয়ে দিতে। নীলা দাঁত কিরমির করে বলল, আপনি যে হাই লেভেলের মেন্টাল তা কি আপনি জানেন? আপনার ইমিডিয়েটলি চিকিৎসা দরকার। আপনি এটা ভাবলেন কি করে যে আমি আপনার সাথে প্রেম করব? আমাকে কি আপনার ওইসব মেয়েদের মতো মনে হয় যারা আপনার পিছে পিছে ঘুরে? আমি ছোট হতে পারি, কম সুন্দর হতে পারি, তাই বলে বেকুব না। আপনি কি ভেবেছেন অন্য মেয়েদের মতো আমার সাথেও টাইম পাস করবেন আর আমিও ধেই ধেই করে আপনার সাথে ঘুরবো? সেটা কখনোই হবে না। কান খুলে শুনে রাখুন, আপনার এসব ট্রিক্স আমার সামনে চলবে না। সো ইউ স্টে অ্যাওয়ে ফর মি, না হলে আমি জিজুকে জানাতে বাধ্য হব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলা ধপাধপ পা ফেলে ছাদ থেকে নেমে গেল। পিছন থেকে আবির বাঁকা হেসে মনে মনে বলল, হায় আমার ধানি লঙ্কা, পাগল হয়ে আর যাই হয় না কেন, সব রোগের চিকিৎসক তুমি হবে মিস নীলা। ডক্টরের চেম্বারে বসে আছে আদিত্য আর নূর। দেশের নামকরা নিউরো ডক্টরের কাছে নূরকে নিয়ে এসেছে আদিত্য। ডক্টর এখনো আসেনি, ওরা বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। নূর টেবিলের উপর থাকা স্টেথোস্কোপটা হাতে নিয়ে তার দুই মাথা কানে ঢুকিয়ে কতক্ষণ নাড়াচাড়া করলো, তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, এই হেডফোনটা নষ্ট, এটাতে তো কোনো গানই শোনা যায় না। আদিত্য একটু মুচকি হেসে বলল, এটা হেডফোন না, এটাকে স্থেটোস্কোপ বলে। এটা দিয়ে হার্টবিট শোনা যায়। আদিত্য স্টেথোস্কোপের মাথাটা নিজের বুকের উপর রেখে বলল, এই দেখো, এইভাবে শুনতে পাচ্ছ আমার হার্টবিট? নূর উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে হ্যাঁ, তোমার বুকের ভেতর থেকে তো ঢোল বাজার মতো শব্দ শোনা যাচ্ছে। তোমার বুকের ভেতর কি ঢোল আছে? এটা ঢোলের শব্দ না এঞ্জেল, এটা হৃদয়ের স্পন্দন। একটু মন দিয়ে শোনো। আদিত্যের কথা মতো নূর ভালো করে মন দিয়ে শব্দটা শুনতে লাগলো। ওর কাছে মনে হলো শব্দটা খুবই সুমধুর, যেন এটা কোনো মনোমুগ্ধকর মেলোডি। হঠাৎ করে নূরের মনে হলো ওর বুকের বাম পাশেও কিছু একটা অনেক দ্রুত গতিতে লাফাচ্ছে। নূর এবার স্টেথোস্কোপের মাথাটা নিজের বুকের বাম পাশে ধরলো। তখনও নিজের বুকেও একই রকম শব্দ শুনতে পেল। নূর খুশি হয়ে একবার নিজের তো একবার আদিত্যের হার্টবিট শুনছে, আর আদিত্য মুগ্ধ নয়নে ওর এঞ্জেলকে দেখছে। মেয়েটা কি বুঝতে পারছে যে আমার প্রতিটা স্পন্দন শুধু ওর নামই জপছে? ডক্টর আসার শব্দে আদিত্য সোজা হয়ে বসলো। নূরের কাছ থেকে স্টেথোস্কোপটা নিয়ে টেবিলের উপর রেখে দিল। ডক্টর এসে আদিত্যের সাথে কুশল বিনিময় করা শেষে নূরের ফাইল চেক করতে লাগলো। ফাইল চেক করা শেষ করে নূরকেও চেক করলো। সব দেখা শেষে ডক্টর আদিত্যের দিকে তাকিয়ে বলল, মিস্টার আদিত্য, আমি সব দেখলাম। আপনার সাথে একটু একা কথা বলতে পারলে পুরো হতো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ওকে ডক্টর, আমি নূরকে বাইরে বসে আসছি এক্ষুনি। ডক্টর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য নূরের হাত ধরে উঠিয়ে যেতে নিলেই নূর স্টেথোস্কোপের দিকে আঙুল তুলে অনুরোধের সুরে বলল, আমি একটু এটা নিয়ে যাই। আদিত্য ডক্টরের দিকে তাকালে ডক্টর মুচকি হেসে নিয়ে যাওয়ার পারমিশন দিল। নূর খুশি হয়ে স্টেথোস্কোপ নিয়ে আদিত্যের সাথে বাইরে এলো। নীলাও ওদের সাথে এসেছে।
আদিত্য বাইরে এসে নূরকে একটা সিটে বসিয়ে নীলাকে ডাক দিয়ে বলল, আমি একটু ডাক্তারের সাথে কথা বলছি, তুমি ওর দিকে খেয়াল রেখো। নীলা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে জিজু, আমি আছি আপুর কাছে। আদিত্য নূরকে রেখে আবার কেবিনে চলে গেল। নূর সিটে বসে স্টেথোস্কোপ দিয়ে খেলতে লাগলো। নূর যেখানে বসেছে তার সামনাসামনি একটা ডক্টরের কেবিন আছে। কেবিনের দরজাটা খোলা। কেবিনের ভিতর ডক্টর কিভাবে রোগী দেখছে, কিভাবে কথা বলছে, নূর সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। নূরেরও মনে মনে ডক্টর খেলতে ইচ্ছে করছে, ওরও ডক্টরের মতো রুগী দেখতে ইচ্ছে করছে। এরই মাঝে হঠাৎ নীলার ফোনে ওর মায়ের ফোন এলো। নীলা রিসিভ করে কথা বলতে গিয়ে দেখলো এখানে নেটওয়ার্ক নেই। নীলা নেটওয়ার্ক পাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা দূরত্বে গিয়ে নীলা ফোনে কথা বলতে লাগলো। নূর এদিকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। ওর এখন ডক্টর হওয়ার শখ জেগেছে, তাই ও রোগীদের কাছে যাচ্ছে। নূর হাঁটতে হাঁটতে একটা ওয়ার্ডের সামনে এলো। ওয়ার্ডটা ছিল পুরুষ ওয়ার্ড। এখানে অনেকগুলো রোগী ভর্তি আছে। নূর মনে মনে ভাবলো এখানেই ও ডক্টর খেলবে। নূর ধীরে ধীরে ওয়ার্ডের ভেতরে ঢুকলো। ভিতরে ঢুকে পাশে তাকিয়ে একটা হ্যাঙ্গারের সাথে ডক্টরের এপ্রন ঝোলানো দেখলো। নূর খুশি মনে পা টিপে টিপে গিয়ে এপ্রনটা নিয়ে গায়ে পরে নিল। একটা মাস্কও পরে নিল। তারপর স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ডক্টরের মতো অ্যাটিটিউড নিয়ে রোগীদের দিকে এগিয়ে গেল। নূরকে আসতে দেখে সবাই ডক্টর ভেবে একটু নড়েচড়ে বসলো। মুখে মাস্ক থাকায় নূরকে ভালো করে চেনা যাচ্ছে না, তাই সিস্টার আর ওয়ার্ড বয়গুলো নূরকে দেখে সালাম দিল। এসব দেখে নূর মনে মনে আরো খুশি হয়ে গেল। নিজেকে সত্যি সত্যিই ডক্টর মনে হতে লাগলো ওর। নূর হেঁটে প্রথম বেডের রোগীর কাছে গেল। রোগীর দিকে তাকিয়ে গলার স্বর ভারী করে জিজ্ঞেস করলো, তো কি হচ্ছে, আপনার সমস্যা কি? বেডে থাকা রোগীটা কোনো গ্রাম থেকে এসেছে। লোকটা কাতর কণ্ঠে বলে উঠলো, ডাক্তার সাহেব, আর কিতা হইছে আই জানি ন, আর মাথার ভিতর সরকিলান ঘুরে ওয়াক ওয়াক কইরা বমি হইরা হালাই, আর হরান্ডা ছলাৎ হরে, আরে বাসান ডাক্তার সাহেব। নূর কিছুক্ষণ গভীর চিন্তা করার মতো করে বলল, এবার আপনি বাংলায় বলুন। নূরের কথায় লোকটি আবাদের মতো তাকিয়ে রইল। নূরের পাশে থাকা ওয়ার্ড বয়টা বলে উঠল, ম্যাডাম, উনি বলতে চাচ্ছেন যে ওনার মাথা ঘুরে আর বমি হয়। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ও আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি না। আমি শুধু রোগকেই না, রোগীকেও সাফ করে দিই। আমি এক্ষুনি আপনাকে চেক করছি। কথাটা বলে নূর লোকটিকে চেক আপ করতে লাগলো। প্রথমে চোখ দেখলো, তারপর জিহ্বা, তারপর নাক, তারপর কানের ভেতরও টর্চ মেরে দেখতে লাগলো। তারপর নিজের গলায় ঝুলিয়ে রাখা স্টেথোস্কোপটা কানে লাগিয়ে স্টেথোস্কোপের মাথাটা রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ধরে ধরে চেক করতে লাগলো। নূরের এমন অত্যাধুনিক চেক আপ করা দেখে রোগী সহ বাকি সবাই বেকুবের মতো তাকিয়ে আছে। এমন আজবভাবে চেক আপ করতে ওরা দাদার জন্মেও দেখেনি। নূর এবার স্টেথোস্কোপটা দিয়ে রোগী লোকটার মাথায় চেপে ধরে চেক করতে লাগলো। কতক্ষণ চেক করার পর কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলে উঠল, বুঝতে পেরেছি, আপনার তো অনেক বড় রোগ হয়েছে। রোগী লোকটা ভীতু স্বরে বলল, আর গীতা হইছে ডাক্তার সাহেব। নূর বলে উঠল, আপনার তো মাথায় ডায়রিয়া হয়েছে। নূরের কথায় রোগী সহ বাকি সবাই তবদা খেয়ে গেল। সবাই হাঁ হয়ে তাকিয়ে রইল। মাথায়ও কারো ডায়রিয়া হতে পারে, এত বড় একটা জিনিস ওদের জানাই ছিল না। নূর একটা সিস্টারের দিকে তাকিয়ে বলল, শোনো, ওনার মাথায় বেশি বেশি স্যালাইন ঢালো আর কান দিয়ে স্যালাইন ঢোকাও, তাহলে উনি সুস্থ হয়ে যাবেন। বেচারি সিস্টার তার জ্ঞান হারানোর উপক্রম। মাথায় স্যালাইন ঢালা, লাইক সিরিয়াসলি? সিস্টারটা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে ওকে ম্যাম বলল। নূর এবার অন্য বেডের আরেকটা রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। রোগীটা 23-24 বছরের একটা ছেলে। বেডের পাশে বসে আছে তার গার্লফ্রেন্ড। নূর তাকে জিজ্ঞেস করলো তার কি সমস্যা। ছেলেটা বলে উঠলো, ম্যাডাম, অনেক দিন ধরে আমার পেটে অনেক ব্যথা আর পেটটাও একটু ফুলে গেছে। নূর আবার গম্ভীর ভাব ধরে স্টেথোস্কোপটা দিয়ে ছেলেটার পেটের উপর দিয়ে সব জায়গায় চেক করতে লাগলো। চেক করা শেষে নূর হাসি মুখে বলল, আরে অভিনন্দন অভিনন্দন, আপনার পেটে বাচ্চা, আপনি তো মা হতে চলেছেন। ছেলেটার যেন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। হাঁ হয়ে মূর্তির মতো তাকিয়ে রইল। কি বলছে এই ডক্টর? আমার পেটে বাচ্চা কিভাবে সম্ভব? ছেলেটা পুরো শক খেয়ে শক্ত হয়ে গেছে, কোনো নড়াচড়াই করছে না। তবে ছেলেটার পাশে বসে থাকা তার গার্লফ্রেন্ড চেতে উঠল। ছেলেটার কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, কি এত বড় ধোকা? বলো, কার সাথে মুখ কালো করেছো? কার বাচ্চা এটা? ছি 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 ছি,
এই ছিল তোমার মনে? বদমাইশ ইতর লম্পট। আরো যা যা আছে সব ধরনের গালি দিতে লাগলো মেয়েটা। আর ছেলেটা তো ওভাবেই এখনো মটকা মেরে আছে, কোনো নড়নচড়ন নেই। নূর এসবে পাত্তা না দিয়ে অন্য আরেকটা রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। তাকে জিজ্ঞেস করলো তার কি সমস্যা। রোগীটা বলল, আমার ডান পায়ের সমস্যা, অনেক দিন ধরে ডান পায়ের শক্তি কম পাচ্ছি, হাঁটতে গেলেও জোর পাই না, আর পাটা কেমন শুকিয়েও গেছে। নূর এবার স্টেথোস্কোপ দিয়ে রুগী লোকটার পায়ের উপর চেপে ধরে চেক করতে লাগলো। নূরের কাণ্ড দেখে রুগীটা বেকুবের মতো তাকিয়ে রইল। জীবনেই প্রথম কাউকে পায়ে স্টেথোস্কোপ লাগাতে দেখছে লোকটা। ব্যাপারটা তার হজম হতে একটু সময় লাগছে। নূর কিছুক্ষণ চেক করার পর চেহারায় গাম্ভীর্য এনে বলল, আপনার পায়ে তো হার্টবিট নেই, আপনার পা তো মারা গেছেন। আপনার এই পা এক্ষুনি কেটে ফেলে কবর দিতে হবে, না হলে আপনার এই পায়ের সাথে সাথে শরীরের অন্যান্য সব পার্টস মরে যাবে। তাই এক্ষুনি আপনার পা কেটে ফেলতে হবে। রুগীটা নূরের কথা আর নিতে পারলো না, বেচারা ওখানেই জ্ঞান হারিয়ে ফেললো। এদিকে নীলা কথা বলা শেষ করে এসে দেখলো নূর ওই সিটে নেই। নীলা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ পুরুষ ওয়ার্ডের নূরকে দেখতে পেল। ওয়ার্ডে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছে নূর। এতক্ষণে সবাই জেনে গেছে যে নূর কোনো ডক্টর না, আর সেটা নিয়েই হইচই বেঁধে গেছে। এটা দেখে নীলার মাথায় হাত। নীলা কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে নূরের কাছে গেলে নূর কিছুতেই নীলার কথা শুনবে না। নীলা তাই দৌড়ে গেল আদিত্যকে ডাকতে। এই মুহূর্তে জিজুই একমাত্র আপুকে সামলাতে পারবে। আদিত্য ডক্টরের সাথে কথা শেষ করে কেবিনের বাইরে এসে নূরকে না দেখে কপাল কুঁচকে এলো ওর। তখনই নীলা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জিজু জলদি চলুন, অনেক বড় ভেজাল বেঁধে গেছে। আদিত্য ব্রু কুঁচকে বলল, মানে কি হয়েছে? আর নূর কোথায়? বলছি আপনি আগে আমার সাথে আসুন। কথাটা বলে নীলা আদিত্যকে নিজের সাথে নিয়ে গেল। মেল ওয়ার্ডের ভিতর আসতেই আদিত্যের চোখ চড়ক গাছ হয়ে গেল। এতটুকু সময়ের মধ্যে নূর এখানে কি গন্ডগোল পাকিয়ে ফেলেছে। এই মেয়েটাকে একা ছাড়াই রিস্ক। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত নূরের কাছে গিয়ে কোনো কিছু না বলে সোজা নূরকে কোলে তুলে নিল। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আই এম রিয়েলি সরি ফর দিস ডিস্টারবেন্স অন বিহেভ অফ মাই ওয়াইফ। কথাটা বলে আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে নূরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। নূর শুধু নামার জন্য ছটপট করতে লাগলো। ও কিছুতেই যাবে না, ওর আরো খেলতে ইচ্ছে করছে। আদিত্য নূরকে নিয়ে এসে সোজা গাড়িতে উঠে বসলো। গাড়িতে নূর মুখ গোমড়া করে জানালা দিয়ে এসে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। আদিত্য সেটা দেখে মুচকি হাসলো। এঞ্জেলটাকে এভাবে একদম কিউটের ডিব্বা লাগছে। আদিত্য বলল, কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে আছো কেন? নূর আদিত্যের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল, তুমি আমাকে নিয়ে এলে কেন? আমি খেলছিলাম না। ওখানে আর কিছুক্ষণ থাকলে তোমার সাথে সাথে আমাকেও মার খেতে হতো। আমি এত কিছু জানি না, আমি ডাক্তার ডাক্তার খেলবো, আমাকে ওখানে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তুমি বাসায় গিয়ে ডাক্তার ডাক্তার খেলো, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আদিত্য সোফায় গালে হাত দিয়ে বসে সামনে তাকিয়ে আছে। নূর তার কথা মতো বাসায় এসেই ডক্টর ডক্টর খেলা শুরু করে দিয়েছে। আর তার সাথে যোগ দিয়েছে আরেক পাগল আবির। আবিরটা নূরের সাথে অনেক ভাব হয়ে গেছে। নূর ডক্টর আর আবির হলো কম্পাউন্ডার। বেচারা সার্ভেন্ট আর গার্ডসগুলো হলো নূরের পেশেন্ট। নূর তাদের দেখে আজব আজব রোগ ধরছে আর আজব সব চিকিৎসা দিচ্ছে। আদিত্য শুধু বসে বসে দেখছে। আর কি বা করার আছে বেচারার। অফিস থেকে মাত্রই এসেছে আদিত্য। দরজার সামনে এসে দেখলো দরজা খোলা। বাসার সব সার্ভেন্টরা এদিক ওদিক ছোটাছুটি করছে। আদিত্য ব্রুকুচকে একটু উচ্চস্বরে বলে উঠল, কি হচ্ছে এখানে? আদিত্যকে দেখে সবার চেহারা রক্তশূন্য হয়ে গেল। সবাই ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদিত্য এবার আরো একটু জোরে বলল, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট দ্য হেল গোয়িং অন হেয়ার? একটা সার্ভেন্ট ভয়ে ভয়ে বলে উঠল, স্যার, রানী সাহেবাকে পাওয়া যাচ্ছে না। রানী সাহেবাকে পাওয়া যাচ্ছে না। এই একটা বাক্যই আদিত্যর হৃদস্পন্দন থামানোর জন্য যথেষ্ট। আদিত্য কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে কি? ইজ দেয়ার সাম কাইন্ড অফ জোকস? তোমরা এতগুলো মানুষ থাকতে নূর কোথায় গেল? তখনই নীলা কোথা থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আসলে জিজু ওদের দোষ নেই, আপু সবার সাথে লুকোচুরি খেলছিল, সবার মতো আপুও লুকানোর জন্য কোথাও গেল, কিন্তু তারপর থেকে আর পাচ্ছি না আপুকে। তখন থেকে আমরা সব জায়গায় খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আদিত্যের হাত পা কাঁপা শুরু করলো। গলা শুকিয়ে আসছে ওর। কোথায় গেল ওর এঞ্জেলটা?
কিছু হয়ে গেল না তোর? এসব ভাবতেই আদিত্যের শরীর ঘেমে উঠছে। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে নূরকে খুঁজতে লাগলো। বুকটা অসম্ভব কাঁপছে ওর। নূরকে না দেখা পর্যন্ত কিছুতেই শান্ত হতে পারছে না। আদিত্য এতটাই অশান্ত হয়ে আছে যে বাসার সিসিটিভি ফুটেজ দেখার কথাও ওর মনে আসছে না। আদিত্য পাগলের মতো সব জায়গায় খোঁজার পরও নূরকে না পেয়ে দুই হাতে মাথা চেপে ধরে সোফায় বসে পড়লো। বোধ শক্তি কেমন যেন হারিয়ে ফেলেছে ও, কিছুই মাথায় আসছে না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ আদিত্যর মনে পড়লো ও তো সব জায়গায় দেখেছে, কিন্তু নিজের রুমেই একবারও দেখেনি। কথাটা মনে আসতেই আদিত্য ঠাস করে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে দৌড়ালো। রুমে ঢুকে এদিক ওদিক চেক করতে লাগলো, কিন্তু নূরকে পেল না। হতাশ হয়ে আদিত্য বেডের উপর ধপ করে বসে পড়লো। তাহলে কি ওর এঞ্জেলটা সত্যিই হারিয়ে গেল? কথাটা ভাবতেই আদিত্যর দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ কাবার্ডের ভিতর থেকে কেমন যেন হালকা আওয়াজ আসলো। আদিত্য ব্রু কুচকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে কাবার্ডের কাছে গিয়ে কাবার্ডের দরজাটা আস্তে খুলে দিল। দরজা খুলতেই আদিত্য হতভম্ব হয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। যাকে পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে সেই নূর কিনা এখানে কাবার্ডের ভিতর ঘুমিয়ে আছে। নূরকে দেখে কলিজায় পানি ফিরে পেল আদিত্য। আদিত্য নূরের গালে হাত রেখে আস্তে করে ডাক দিল। দুইবার ডাক দিতেই নূর হকচকিয়ে উঠে বলল, আমি ধরা পড়িনি। আদিত্যকে সামনে দেখে নূর বলে উঠল, আরে হিরো, তুমি তো লুকোচুরি খেলছো? দেখো আমি কোথায় লুকিয়েছি, আমাকে কেউ ধরতে পারবে না। আদিত্য কিছু না বলে দুই হাতে নূরকে কোলে করে কাবার্ডের ভিতর থেকে নামালো। তারপর নূরকে কোলে নিয়ে বেডের উপর এসে বসলো। বেডের উপর বসে আদিত্য নূরকে বুকের মাঝে শক্ত হাতে জড়িয়ে ধরলো, যেন কলিজার ভিতর ঢুকিয়ে ফেলতে পারলে শান্তি। এতক্ষণের অশান্ত মনটা এবার শান্তি পাচ্ছে। নূরকে এতক্ষণ না পেয়ে আদিত্যের কি অবস্থা হয়েছিল তা শুধু ওই জানে। আদিত্য নূরের মাথায় কয়েকটা চুমু খেলো, তারপর দুই হাতে নূরের মুখটা ধরে সামনে এনে বলল, এইভাবে কেউ লুকায়? জানো তোমাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? জান বেরিয়ে গিয়েছিল আমার। তুমি আমাকে সেদিন বলেছিলে না আমি কিসে ভয় পাই? আজ আমি বলছি, আমি ভয় পাই, খুব ভয় পাই। আমি তোকে হারাতে খুব ভয় পাই। তোকে ছাড়া যে আমি নিঃস্ব। আমাকে প্রমিস কর, কখনো আমাকে ছেড়ে যাবি না। আমাকে ছাড়া একা একা কোথাও যাবি না, কোথাও না। প্রমিস কর আমাকে। নূর আদিত্যের দিকে বাচ্চামো চোখে তাকিয়ে থেকে ফট করে বলে উঠল, ওয়াশরুমেও একা যাবো না। এমন একটা সিরিয়াস সিচুয়েশনে নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য ফিক করে হেসে উঠল। তারপর বলল, আমি কি করবো তোর অ্যাঞ্জেল? নূর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি। আদিত্য মুচকি হেসে আবারও নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। যমুনা ফিউচার পার্কের সামনে এসে আদিত্যের গাড়ি থামলো। আদিত্য আজ নূরকে নিয়ে শপিং এ এসেছে, সাথে বাকি সবাইও এসেছে। আদিত্য নূরের হাত ধরে গাড়ি থেকে নেমে দাঁড় করালো। এত সুন্দর শপিং মল দেখে নূর খুশিতে লাফাতে লাগলো। আদিত্য মুচকি হেসে তাকিয়ে রইল। এই মেয়েটার হাসিতেই যেন ওর সব সুখ খুঁজে পায় আদিত্য। আদিত্য নূরের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। নীলা গাড়ি থেকে নামতে নিয়ে ওর ওড়নায় পা বেজে পড়ে যেতে নিলেই আবির এসে ধরে ফেললো ওকে। নীলাকে সোজা করে দাঁড় করিয়ে বাঁকা হেসে বলল, একটু সামলে মিস কোচি বেআইন সাহেবা, একটু তো দেখে চলবে। মানলাম আমাকে দেখে তোমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তাই বলে রাস্তাঘাটে সবার সামনে ডেসপারেট হওয়াটা কি ঠিক? নীলার রাগে কিরমির করে আবিরের দিকে আঙুল তুলে বলল, ইউ। বাকি কথা বলার আগেই আবির বলে উঠল, ইউ না, বলো লাভ ইউ। কথার মাঝখানে ওয়ার্ড মিস করো কেন? কথাটা বলে আবির হাসতে হাসতে সামনে এগিয়ে গেল। নীলার রাগে এক পা ফ্লোরে লাথি মেরে গটগট করে সামনে গেল। বিহান গাড়ি পার্ক করে বাইরে বের হয়ে এলো। আয়াত এখনো বসেই ছিল। বিহান নামতেই আয়াত গাড়ির দরজা খুলে বিহানের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বেআইনজি, আমার হাতটা একটু ধরবেন প্লিজ? আসলে আমি না উঠতে পারছি না, একটু হেল্প করুন না প্লিজ। বিহান ব্রুকুচকে বলল, ক্যা উঠবার পারেন না কেলা? নিচে কি কেউ আপনারে বাইন্দা ঝুলাইছিনি যে উঠবার পারতাছেন না? দেখেন আমার লগে এইসব আজাইরা ডং দেখাইবার আইবেন না। নাম্বার পারলে নামেন, না হইলে এইখানেই বইয়া থাকেন। কথাটা বলে বিহান সামনের দিকে হাঁটা ধরলো। আর আয়াত জেদ করে গাড়িতেই বসে রইল। আজ সে মনে মনে পণ করেছে, বিহান না নামালে সে কিছুতেই নামবে না। দরকার হলে সারাক্ষণ এখানেই বসে থাকবে। কি মনে করে সে নিজেকে?
বিহান কিছু দূর এসে একটু পেছনে ফিরে দেখলো আয়াত এখনো না নেমে গাড়িতেই বসে আছে। বিরক্তিতে বিহানের কপাল কুঁচকে এলো। এই মেয়েটার জ্বালায় আর শান্তি নেই, কেমন জেদ ধরে বসে আছে। ওদিকে আদিত্য আয়াতকে না দেখলে নিশ্চয়ই ওর কথা জিজ্ঞেস করবে, কি যে একটা ঝামেলা। বিহান আবার গাড়ির সামনে এসে আয়াতের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, না নাইম্যা বইয়া আছেন কেলা, শপিং মল এইখানে হাইটাই বনি, বারান জলদি, আমি গাড়ি লক করুম। আয়াত একটু অভিনয় করে বলল, কেউ যদি আমার হাত ধরে বের করে তাহলেই আমি বের হব, না হলে আমি সারা দিন এখানেই বসে থাকবো। বিহান বিরক্ত হয়ে কতক্ষণ এদিক ওদিক ঘাড় ঘোরাতে লাগলো। আদিত্যের জন্য হলেও মেয়েটাকে এখন নামাতে হবে। কথাটা ভেবে বিহান অন্যদিকে তাকিয়ে থেকে আয়াতের দিকে হাত বাড়িয়ে দিল। আয়াত কি আর পাইকে, আয়াত খুশি তাই বিহানের হাতে হাত রাখলো। বিহান আয়াতের হাত ধরে গাড়ি থেকে বের করলো। বের হওয়ার সময় আয়াত দুষ্টুমি করে ইচ্ছে করে বিহানের গায়ের উপর পড়ে গেল। বিহানের দুই ঘাড়ে হাত রেখে বিহানের মুখোমুখি হয়ে গেল আয়াত। আয়াত ঘোর লাগা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যায়, কিন্তু আয়াতের খেয়ালকে বেলুনের মতো ফুটিয়ে দিয়ে আয়াতকে এক ঝটকায় সোজা করে দাঁড় করালো বিহান। তারপর গাড়ি লক করে ধুমধাম পা ফেলে সামনের দিকে চলে গেল। আয়াতও মুচকি হেসে ওর পিছু পিছে গেল। শপিং মলের ভিতর নূর আদিত্যের হাত ধরে হাঁটছে আর সবকিছু দেখে খুশিতে আদিত্যের হাত ধরে লাফালাফি করছে। নূরকে খুশি দেখে আদিত্যেরও অনেক ভালো লাগছে। অন্যরা সবাই যার যার মতো ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ বড় একটা টেডি বিয়ারের দোকানে দেখে নূর আরো খুশি হয়ে গেল। আদিত্যের হাত টেনে ধরে দোকানের দিকে ইশারা করে বলল, হিরো হিরো দেখো কত সুন্দর টেডি, আমাকে কিনে দাও না, আমি নিব। আদিত্য মুচকি হেসে বলল, অফকোর্স, আমার অ্যাঞ্জেলের যা ইচ্ছে হয় সে তাই নেবে। কথাটা বলে আদিত্য নূরের কাছে ধরে টেডির দোকানে গেল। টেডির দোকানে এসে এত বড় আর সুন্দর সুন্দর টেডি দেখে নূর খুশিতে লাফাতে লাগলো। কখনো এই টেডি বিয়ারের কাছে তো কখনো ওই টেডি বিয়ারের কাছে ছুটতে লাগলো। আদিত্য শুধু নূরের খুশি দেখে যাচ্ছে। তখনই হঠাৎ আদিত্যের ফোন এলো। অফিসের একটা গুরুত্বপূর্ণ কল। আদিত্য ফোন রিসিভ করে কথা বলতে নিয়ে দেখলো দোকানের ভিতর ভালো করে নেটওয়ার্ক পাচ্ছে না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমি টেডি বিয়ার পছন্দ করো? আমি এখানেই আছি। হ্যাঁ। নূর মাথা ঝাঁকিয়ে বলল, সায় জানালো। আদিত্য দোকানের বাইরে এসে উল্টো দিকে পিঠ করে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। নূর দোকানের ভিতর ইচ্ছে মতো লাফালাফি করছে আর টেডি বিয়ারদের নিয়ে নিয়ে খেলছে। দোকানের ভিতরে আশেপাশের আরো লোকজনেরা নূরকে দেখে মুখ কুচকাতে লাগলো। এত বড় ধামড়ি মেয়েকে এভাবে বিহেভ করতে দেখে সবাই নানান কথা বলা বলি করতে লাগলো। একজন বলল, শপিং মলে এসব পাগল ছাগল কোথা থেকে এলো? আর একজন বলল, আরে এমন পাগলকে তো ঘরে বেঁধে রাখা উচিত, একে বাইরে কেন নিয়ে এসেছে? আর একজন বলল, এখন তো শপিং করতে এসেও শান্তি নেই, এসব পাগল ছাগলও আসা শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চারা তো একে দেখেই ভয় পেয়ে যাবে। এভাবে নানানজন নানান কথা বলা বলি করতে লাগলো। আর এসব কথাই নূরের কানে যাচ্ছে। এতক্ষণ ধরে হাসি খুশি থাকা মুখটা চুপসে গেল। লাফালাফিও বন্ধ হয়ে গেল নূরের। এদের কথা শুনে নূরের কান্না আসতে লাগলো। এখন আর কিছুই ভালো লাগছে না নূরের, সবকিছু অসহ্য লাগছে। নূর চোখের পানি মুছতে মুছতে দৌড়ে দোকান থেকে বের হয়ে গেল। আদিত্য উল্টো হয়ে দাঁড়িয়ে থাকায় সেটা দেখতে পেল না। আদিত্যের কথা বলা শেষ হলে আবার দোকানের ভিতর গেল আদিত্য। দোকানের ভিতরে চারিদিকে চোখ ঘুরিয়ে নূরকে কোথাও দেখতে পেল না। আদিত্য একটু ঘাবড়ে গেল। ভালো এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নূর নেই। আদিত্য দোকানের সেলসম্যানকে ডেকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আপনি আমার ওয়াইফ, আই মিন এখানে একটু আগে যে মেয়েটা লাফালাফি করছিল সে কোথায়? তাকে দেখেছেন? সেলসম্যান বলল, জি স্যার, উনি এইমাত্র বেরিয়ে গেলেন। আদিত্য ব্রুকুচকে বলল, বেরিয়ে গেল মানে? কোথায় বেরিয়ে গেল? স্যার সেটা তো জানি না। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে দোকানের বাইরে গেল নূরকে খুঁজতে। মনে মনে নিজেকে হাজারো গালি দিচ্ছে আদিত্য। কেন আমি ওকে একা ছাড়ি? কেন কেন কেন? আদিত্য বিহান আর আবিরকেও ফোন করে জিজ্ঞাসা করলো নূর ওদের কাছে আছে নাকি। ওরা বলল ওদের কাছেও নেই নূর। আদিত্য আরো ভয় পেয়ে গেল। ওরা সবাই মিলে পুরো শপিং মলে ঘুরে ঘুরে নূরকে খুঁজতে লাগলো। আদিত্য পাগলের মতো দৌড়ে দৌড়ে নূরকে খুঁজছে। হঠাৎ শপিং মলের 3 তলায় এক কোনায় নূরের জামার কিছু অংশ দেখতে পেল আদিত্য। আদিত্য দ্রুত সেখানে গেল। সেখানে গিয়ে দেখলো নূর হাঁটুর ভিতর মাথা গুঁজে বসে আছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কাঁচের দেয়ালে এক হাত ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করে নিল আদিত্য। আজ নূরের উপর ও চরম রাগ লাগছে।
এভাবে কেউ চলে আসে? কাল ওকে এত করে বললো ওকে না বলে কোথাও যাতে না যায়, তারপরও সে আজ একই কাজ করছে। আজ তো একে একটু আদিত্যের রাগ দেখাতেই হবে। কথাগুলো ভেবে আদিত্য নূরের সামনে হাঁটু গেড়ে বসলো। চেহারায় রাগী ভাব নিয়ে নূরকে কিছু বলার জন্য দুই হাতে নূরের মুখটা ধরে উপরে তুললো। মুখটা উপরে তুলতেই চমকে গেল আদিত্য। নূর কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে, এখনো ফুপিয়ে ফুপিয়ে উঠছে নূর। নূরের এই অবস্থা দেখে আদিত্যের বুকের ভিতর ধক করে উঠল। আদিত্য নূরকে শুধু হাসি খুশি প্রাণবন্ত দেখেছে, কখনো কাঁদতে দেখেনি। নূরের চোখে পানি দেখে আদিত্যের ভিতরটা পুড়ে উঠছে। একটু আগেও তো কত উচ্ছ্বাসিত ছিল, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? আদিত্য নূরের মুখটা আরো একটু কাছে এনে বলল, হে অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আদিত্যের কথায় নূর নাক ফুলিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এতে করে আদিত্যের ভিতর আরো তোলপাড় হতে লাগলো। কি হয়েছে আমার অ্যাঞ্জেলটার? এভাবে কাঁদছে কেন? আদিত্য নিজেও নূরকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ওকে শান্ত করার জন্য। কিছুক্ষণ পর আদিত্য নূরকে সামনে এনে ওর চোখের পানি মুছে দিয়ে আদুরে কণ্ঠে বলল, কান্না করে না সোনা পাখি, কি হয়েছে আমাকে বলো। তোমার হিরোকে বলবে না? নূর এবার নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, আমাকে সবাই পাগল বলে কেন? আমি কি পাগল নাকি? আমাকে কি পাগলের মতো আমার পচা দেখতে লাগে বলো? আমার কাপড় চোপড় কি ছেঁড়া ময়লা? নূর নিজের ঝুঁটির চুল উঁচু করে আদিত্যকে দেখিয়ে বলল, এই দেখো আমার চুল কত সুন্দর, একদম পাগলের মতো পচা না। তাহলে আমাকে কেন সবাই পাগল বলে? আমার একদম ভালো লাগে না। আদিত্য চোয়াল শক্ত করে বলল, কে বলেছে পাগল? আমাকে বলো, কে বলেছে তোমাকে? দেখো আমি তার কি অবস্থা করি। নূর নাক টেনে টেনে বলল, সবাই বলে, যেখানে যাই সেখানেই বলে। নূর আদিত্যের চোখের দিকে তাকিয়ে করুণ সুরে বলে উঠল, আচ্ছা হিরো, তুমি কি আমাকে পাগল ভাবো? আমি কি সত্যিই পাগল? আদিত্যের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল নূরের কথায়। আদিত্য নূরের দুই গালে হাত বুলিয়ে আবেগী কণ্ঠে বলল, হে, কখনো না। আমি তোমাকে পাগল কিভাবে ভাবতে পারি? তুমি তো আমার লাইফের অ্যাঞ্জেল, আমার মিষ্টি পরি। আর শোনো, যারা তোমাকে পাগল বলে তারা নিজেরাই পাগল, তাই তো তোমার মর্ম বুঝে না। তাই ওদের কথা কানে নিও না। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না বন্ধ করো আর সুন্দর করে একটু হাসো। জানো, তোমাকে হাসলে কত সুন্দর লাগে দেখতে, একদম পরীদের মতো। আদিত্যের কথায় নূরের কান্নাটা আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। আদিত্য আবার বলল, এখন চলো তোমার সেই টেডি বিয়ারের দোকানে যাই। তুমি না অনেকগুলো টেডি নেবে? আদিত্য নূরের হাত ধরে উঠাতে দিলে নূর ওর হাত ছাড়িয়ে বলল, না, আমি আর দোকানে যাব না, আমি বাসায় যাব। দোকানে গেলে আবার সবাই আমাকে পাগল পাগল বলবে, আমি যাব না। আদিত্য কিছু একটা ভেবে বিহানের নাম্বারে ফোন দিয়ে বলে উঠল, বিহান, আমি 5 মিনিটের ভেতর পুরো মল খালি চাই। ইজ দ্যাট ক্লিয়ার? বিহান ওপাশ থেকে বলল, ওকে বস, এখনই হইয়া যাইব। আদিত্য ঘড়ি ধরে 5 মিনিট পর নূরকে বলল, অ্যাঞ্জেল, এখন চলো। এখন এই পুরো মলটা তোমার, এখানে আর অন্য কেউ নেই। তুমি যা খুশি তাই করবে, কেউ কিচ্ছু বলতে পারবে না। চলো আমার সাথে। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। নূরকে কোলে নিয়ে মলের ভিতর ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে এখানে শুধু ওরা ছাড়া আর অন্য কেউ নেই। নূর এটা দেখে খুশি হয়ে গেল। কাউকে না দেখে নূর আদিত্যের কোল থেকে নেমে আবারও লাফালাফি শুরু করে দিল। আদিত্য শুধু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের হাসি মুখটা দেখতে লাগলো। এই হাসিটাই যে ওর বেঁচে থাকার টনিক। আদিত্যরা এখনো শপিং মলেই আছে। পুরো শপিং মলে শুধু এখন ওরা 6 জন। সবাই যার যার মতো শপিং করছে। নীলা সেই কখন থেকে একটার পর একটা কুর্তি দেখে দেখেই যাচ্ছে, কিন্তু একটাও সিলেক্ট করতে পারছে না। আবির দূর থেকে এসব দেখে বাঁকা হেসে নীলার কাছে এসে পেছন থেকে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল, নিড এনি হেল্প মিস কোচি বেআইন? তুমি চাইলে বান্দা তোমার হেল্প করতে পারে। আমি আবার অনেক হেল্পফুল বয়, স্পেশালি সুন্দরী মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের সব ধরনের হেল্প করতে আমি রাত 2টার সময় প্রস্তুত থাকি। তোমারও কোনো হেল্প দরকার হলে রাত 2টার সময় আমাকে ডাকতে পারো, আই ওয়ন্ট মাইন্ড। নীলা চোখ গরম করে আবিরের দিকে তাকিয়ে বলল, ছি, অসভ্য লোক একটা। আপনি জানতো আমার কোনো হেল্প লাগবে না। কথাটা বলে নীলা ওখান থেকে সরে গেল। আবির পেছন থেকে বলে উঠল, ভালাইকা তো জামানাই নাই। নীলা আবার আরেক দোকানে গিয়েও এটা ওটা দেখছে,
কিন্তু কিছু সিলেক্ট করতে পারছে না। এটা দেখে আবির মাথা ঝাঁকিয়ে হাসলো। তারপর নীলার পাশে গিয়ে নীলার চারদিকে ঘুরে ঘুরে ওকে শুনিয়ে শুনিয়ে গাইতে শুরু করলো। আবির নীলার সামনে এসে নীলার দিকে মুখ করে উল্টো দিকে হাঁটতে হাঁটতে নীলার সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে গাইলো। নীলা যেন থামছেই না। আবির নীলার সাথে পেরেই উঠছে না। শেষমেশ আবির ফট করে 2 হাতে নীলার মুখটা ধরে নীলার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরলো। নীলাকে থামানোর এটাই বেস্ট উপায় ভাবলো আবির। আকস্মিক এমন অ্যাকশনে নীলা পুরো স্তব্ধ হয়ে গেল। পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। নীলার চোখ দুটো বড় সড়ো করে কেমন পাথরের মতো দাঁড়িয়ে রইল। 2 মিনিট পর আবির নীলাকে ছেড়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে বাঁকা হেসে বলল, ওয়াও, ইটস ডিফারেন্ট, আই লাইক ইট। কথাটা বলে আবির চোখ টিপ মেরে শীষ বাজাতে বাজাতে ওখান থেকে চলে গেল। আর নীলা ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওর সাথে এইমাত্র কি হয়ে গেল সেটাই ভাবার চেষ্টা করছে। বিহান ফোনে কথা বলছিল। ফোনে ভালো করে নেটওয়ার্ক না পাওয়ায় বিহান একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। চেঞ্জিং রুমের সামনে দিয়ে যেতে নিলেই হঠাৎ কেউ বিহানের হাত ধরে টান দিয়ে চেঞ্জিং রুমের ভিতরে টেনে নিল। ভেতরে নিয়ে রুমের দরজাটা আটকে দিল। বিহান একটু চমকে গিয়ে সামনে তাকিয়ে দেখলো আয়াত মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। বিহান চোয়াল শক্ত করে বলল, এইসব কি ধরনের কাজবাজ? দিনে দিনে কি আপনার জোসর মায়ের লেহান লাজ শরম সব বেচা খাইতেছেন? আয়াত বলে উঠল, সব সময় মায়ের কথা না বললে কি হয় না আপনার? যাকগে, এসব কথা ছাড়ুন। দেখুন তো আমাকে কেমন লাগছে। আসলে এই শাড়িটা আমার উপর মানিয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এনেছি। একটু দেখে বলুন না কেমন লাগছে আমাকে। আয়াত শাড়ির আঁচল সহ হাত উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে বিহানকে দেখাতে লাগলো। বিহান ব্রুকুচকে বলল, আমার কি আপনার সেলসম্যান মনে হয়নি? খাড়াই খাড়াই আপনার উপর কমেন্ট করুম। এইসব শেষরামি আমার সামনে করবেন না কইয়া দিলাম। অন্য কাউরে গিয়া এইসব মানজা দেখান গা। কথাটা বলে বিহান চলে যেতে নিলেই আয়াত বিহানের সামনে এসে 2 হাত উঁচু করে বিহানকে আটকালো। তারপর আস্তে আস্তে বিহানের ঘাড়ে হাত রেখে মুচকি হেসে বলল, আপনাকে দেখাবো না তো কাকে দেখাবো? আপনি তো আমার সব, আমার হবু জীবন সাথী। আমাকে কিসে মানাবে সেটা তো আপনিই দেখবেন, তাই না? বিহানের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। বিহান আয়াতের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ব্যাস বহুত হইছে মিস আয়াত ইসলাম। একবার কইতাছি ভালো কইরা কানের পর্দা খুইলা হইনা নিয়েন আর মাথার ভিতরে ফেভিকল দিয়া চিপকাইয়া লইয়েন। বারবার কইতাম না, আপনি যেই ফ্যান্টাসি দুনিয়ায় ঘুইরা বেড়ান আমি সেই জগতের ধরা ছোঁয়ার বাইরে। আপনি যেটা চাইতেছেন এইটা কখনোই সম্ভব না, কোনোভাবেই না। আমি আপনার কোনো ফেরি টেল দুনিয়ার রাজকুমার না। আপনার দুনিয়া আর আমার দুনিয়া আকাশ পাতাল তফাৎ। আপনি হইলেন আপনার মায়ের রাজকুমারী আদরের দুলালি, আর আমি হইলাম রাস্তার জঙ্গলি কুত্তা। এইসব প্রেম ভালোবাসা রাজাইরা ক্যাচাল আমার লাইগা না। আমার ভিতরে কোনো দিল নাইকা, আছে খালি দাউ দাউ কইরা জ্বলন্ত আগুন, যে আগুনে আপনি পুইরা ছাই হইয়া যাইবেন। তাই ভালোই ভালোই কইতাছি আমার ফিসা ছাইরা দেন, নাইলে আমি বইলা যামু যে আপনি আদির বই। কথাটা মনে রাখেন, আর আপনার মায়ের পছন্দ করা কোনো রাজকুমারকে বিয়া কইরা খুশি থাকেন। একটানা কথাগুলো বলে বিহান আয়াতকে রেখে হনহন করে চলে গেল। আর আয়াত হতভম্বের মতো ওভাবেই দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, তোমার আগুনে পুড়তে রাজি, তবুও তোমাকে ছাড়তে রাজি না। এই জীবনে তা সম্ভব না, কখনোই না। আমিও দেখি তুমি কত পোড়াতে পারো। নূর নিজের থেকেও বড় সাইজের এক গাদা টেডি কিনে ভরে ফেলেছে। আদিত্যের গার্ডসরা সেই টেডিগুলো নিয়ে যাচ্ছে আর আদিত্য নূরকে কোলে করে নিয়ে যাচ্ছে। নূর আদিত্যের কোলে পা দোলাচ্ছে আর টেডিগুলা দেখছে। একসময় সবাই বাইরে এসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 11টা। নূর বিছানার উপর চারদিকে বড় বড় টেডিগুলো ছড়িয়ে রেখেছে আর তাদের নিয়ে খেলছে। টেডিকে জড়িয়ে ধরে শুয়ে থেকে তাদের সাথে একা একাই কথা বলছে। আদিত্য কোনো রকমে নিজের জন্য একটু জায়গা বের করে শুয়ে পড়ল। নূরকে এভাবে টেডিকে জড়িয়ে ধরে শুতে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে ভাবলো নূর হয়তো আজ আর ওর বুকে ঘুমাবে না। নূরকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গিয়েছে। আজ কিভাবে ঘুমাবো আমি? কি করার আছে আর? মেয়েটা টেডির সাথে কত খুশি ভাবে আছে। ও
ওভাবেই থাক।